237 আসনে প্রার্থী ঘোষণা করল বিএনপি। খালেদা জিয়া লড়বেন সর্বোচ্চ 3টি আসনে। প্রথমবার প্রার্থী হচ্ছেন তারেক রহমান। জুলাই সনদ বাস্তবায়নের রাজনৈতিক দলগুলোকে একমত হতে 7 দিনের আলটিমেটাম, অন্যথায় নিজের মতো সিদ্ধান্ত নেবে সরকার। জুলাই সনদ ও গণভোট নিয়ে সংলাপ চায় জামায়াত সহ ধর্মভিত্তিক 8টি রাজনৈতিক দল। ডক্টর ইউনূসকে রেফারির ভূমিকায় চায় তারা। সংকটময় সময়ের রাজনীতি, দেশ কি গণতন্ত্রের পথে নাকি অন্য পথে হাঁটবে নির্ভর করছে জাতীয় নির্বাচনের ওপর, মন্তব্য সিইসির। হাইকোর্টের রায়ে পরিপূর্ণভাবে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার পুনর্স্থাপিত হওয়ার সুযোগ নেই। পঞ্চদশ সংশোধনী বাতিল নিয়ে আপিল। এবং স্টারলিংকে অবৈধ সুবিধা দেওয়ার অভিযোগ, ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠনের বিটিআরসি ভবন ঘেরাও। স্বাগত ডিবিসি সংবাদে, দেখছিলেন নাসি সিনটেক্স অ্যালুমিনিয়াম সংবাদ শিরোনাম। এবারে জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি আমি তানিয়া হারুন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে 237টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। 17 বছর পর নির্বাচনে প্রার্থী হলেন খালেদা জিয়া। বাবার বাড়ি শ্বশুর বাড়ির সঙ্গে এবার জন্মস্থানে ভোট করবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। লড়বেন ফেনী 1, দিনাজপুর 3 এবং বগুড়া 7 আসনে। আর মায়ের পুরনো আসনে প্রথমবারের মতো বগুড়া 6 আসনে নির্বাচন করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অন্যদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন করবেন যথারীতি ঠাকুরগাঁও 1 আসনে। গত 2 সপ্তাহ ধরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের আসা যাওয়ার পাশাপাশি বিভিন্ন বিভাগের প্রার্থীদের ডেকে ভিডিও কনফারেন্সে কথা বলেন তারেক রহমান। শীঘ্রই পর্যায়ক্রমে বিভিন্ন আসনে বিএনপির মনোনীত দলীয় প্রার্থীদের দলের মনোনয়ন যেই পাক সবাইকে ধানের শীষের পক্ষে কাজ করার বার্তা দেন তারেক রহমান। দল যাকেই যে আসনে নমিনেশন দেবে, বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী প্রতিটি মানুষ দয়া করে কাজ করবেন। অনানুষ্ঠানিকভাবে সবুজ সংকেত পাওয়া কিছু প্রার্থীর তথ্য আসলেও এ নিয়ে চলছিল নানা জল্পনা কল্পনা। এমন পরিস্থিতিতে সোমবার দুপুরে গুলশানে বৈঠকে বসে বিএনপি স্থায়ী কমিটি। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপর বেলা 3:30টায় দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের সাথে শুরু হয় দ্বিতীয় দফার বৈঠক। রুদ্ধদ্বার এই 2 পর্বের বৈঠক শেষে বিকেল 5:30টার দিকে সংবাদ সম্মেলনে আসে বিএনপি স্থায়ী কমিটি। রংপুর 1 মোকাররম হোসেন সুজন, রংপুর 2 মোহাম্মদ আলী সরকার। এ সময় 237টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছেন তাদের যে সমস্ত আসনে তারা আগ্রহী, সেই সমস্ত আসনগুলোতে আমরা কোনো প্রার্থী দেইনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভোটে লড়ছেন দিনাজপুর 3, বগুড়া 7 ও ফেনী 1 আসন থেকে। দিনাজপুর 3 বেগম খালেদা জিয়া, দিনাজপুর সদর থেকে বেগম খালেদা জিয়া। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথমবার লড়বেন বগুড়া 6 আসন থেকে। বগুড়া 6 তারেক রহমান। ঠাকুরগাঁও 1 আসনে নির্বাচন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া দিনাজপুর 6 ডাক্তার এজেডএম জাহিদ হোসেন, ভোলা 3 অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ, ঢাকা 3 গয়েশ্বরচন্দ্র রায়, ঢাকা 8 মির্জা আব্বাস, কুমিল্লা 1 ডক্টর খন্দকার মোশাররফ, নরসিংদী 2 ডক্টর আব্দুল মঈন খান, চট্টগ্রাম 10 আমির খসরু মাহমুদ চৌধুরী, কক্সবাজার 1 সালাউদ্দিন আহমেদ ও সিরাজগঞ্জ 2 ইকবাল হাসান মাহমুদ চুকু। হেভিওয়েট প্রার্থীদের মধ্যে নেত্রকোনা 4 লুৎফুজ্জামান বাবর, ঢাকা 2 আমানুল্লাহ আমান, কিশোরগঞ্জ 4 ফজলুর রহমান, ময়মনসিংহ 1 সৈয়দ ইমরান সালে প্রিন্স, নোয়াখালী 1 মাহবুবউদ্দিন খোকন, নোয়াখালী 3 বরকতুল্লাহ বুলু, লক্ষ্মীপুর 3 শহীদুদ্দিন চৌধুরী আনি, চাঁদপুর 1 এহসানুল হক মিলন, ঢাকা 16 আমিনুল হক ও চট্টগ্রাম 7 হুম্মাম কাদের চৌধুরী। এছাড়া ঢাকা 12 সাইফুল আলম নীরব, ঢাকা 6 ইশরাক হোসেন, ঢাকা 14 সানজিদা ইসলাম তুলি, ঢাকা 19 ডাক্তার দেওয়ান সালাউদ্দিন, কক্সবাজার 4 শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম 1 নুরুল আমিন, চট্টগ্রাম 13 সরর জামাল নিজাম, ফরিদপুর 2 শামাওয়েদ ও টাঙ্গাইল 8 আসনে আহমেদ আজম খান। এদিকে ঠাকুরগাঁও 2, দিনাজপুর 5, নীলফামারী 1 ও 3, বগুড়া 2, লালমনিরহাট 2,
ঢাকা ৭, ৯, ১০, ১৩, ১৭, ১৮ ও ২০ সহ মোট ৬৩ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেনি বিএনপি। দলের প্রয়োজনে এই তালিকা যে কোনো সময় পরিবর্তন হতে পারে বলে জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর মধ্যেও কিন্তু পরিবর্তন হতে পারে। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করায় উচ্ছ্বসিত বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা। মেহেরপুরের বিভিন্ন এলাকায় চলছে আনন্দ মিছিল। মাসুদ অরুণ ও আমজাদ হোসেনকে অভিনন্দন জানাতে তাদের কার্যালয়ে ভিড় করেন সমর্থকরা। হবিগঞ্জ ৪ আসনে জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মোহাম্মদ ফয়সলের নাম ঘোষণার পর চৌমুহনী বাজার সহ বিভিন্ন স্থানে আনন্দ মিছিল করেন স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। টাঙ্গাইল ৩ ঘাটাইল আসনে আনন্দ মিছিল করেছেন এসএম ওবায়দুল হক নাসিরের সমর্থকরা। চট্টগ্রামের ১৬টির মধ্যে 10টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। উচ্ছ্বসিত নেতাকর্মীরা পরীক্ষিত নেতাদের মূল্যায়ন করায় হাইকমান্ডের প্রতি সন্তুষ্টি জানান। তবে চট্টগ্রাম ৪ সীতাকুণ্ড আসনে মনোনয়ন বঞ্চিত হওয়ায় বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর অনুসারীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে। টায়ার জ্বালিয়ে বিক্ষোভের কারণে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। টি আসনে বিএনপির প্রার্থী ঘোষণার বিএনপির মনোনয়ন পাওয়ায় দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রার্থীরা। স্থানীয় নেতাকর্মীদের সংগঠিত করে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিতের প্রত্যাশার কথাও জানান তারা। শ্রদ্ধার সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি আগামীর বাংলাদেশ আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে। তার সাথে সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি আমার দলের মিরসরায় সর্বপর্যায়ে সকল জনসাধারণকে। তারেক রহমান বিএনপি স্থায়ী কমিটি আমাকে ধানের শীষ দেয়। এই ধানের শীষের উপহার, ধানের শীষের বিজয় আমি ইনশাল্লাহ আমার প্রিয় নেতার হাতে আমরা দিতে পারবো ইনশাআল্লাহ। দেশনায়ক তারেক রহমানকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। পরিবারের মধ্যে কোনো ভেদাভেদ করা যাবে না, কোনো বিশৃঙ্খলা করা যাবে না। হয়তো ব্যক্তিগতভাবে মাসুদ অরুণের নাম দল মনোনয়ন হিসাবে ঘোষণা করেছে, কিন্তু বিজয়ী হয়েছে দেশের মজলুম মানুষের, মেহেরপুরের নির্যাতিত নিপীড়িত মজলুম যারা দীর্ঘ 17 বছর রাজপথে ছিল। আমাকে মনোনয়ন দিয়ে দল এই ছিটটি প্রত্যাশা করে, তাই এই ছিটটিকে আমাকে মনোনয়ন দিয়েছে। আমি আল্লাহ তাআলার কাছে মোবারকবাদ জানাই। ২৩৭টি আসনে বিএনপির প্রার্থী ঘোষণার পর দেশের বিভিন্ন স্থানে দলটির নেতাকর্মীদের প্রতিক্রিয়া জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। আমাদের সাথে যুক্ত হচ্ছেন রাজশাহী, চট্টগ্রাম এবং দিনাজপুর থেকে আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি রাজশাহীতে, সেখানে আছেন সহকর্মী সৌরভ হাবিব। সৌরভ, ২৩৭ আসনে প্রার্থী ঘোষণার পর উচ্ছ্বসিত নেতাকর্মীরা, তাদের প্রতিক্রিয়া সম্পর্কে জানাবেন, সেই সাথে জানাবেন তাদের সমর্থকরা কি বলছেন, সবশেষ খবর জানাবেন। আপনাকে জানিয়ে রাখছি যে মনোনয়নের যে ঘোষণাটি এসেছে তারপর থেকে কিন্তু নেতাকর্মীরা উচ্ছ্বসিত হয়ে উঠেছেন এবং যারা মনোনীত হয়েছেন তারা বলছেন যে মিছিল, মিটিং বা আনন্দ মিছিল করার কোনো নির্দেশনা না থাকায় তারা কিন্তু সেটি করছেন না এবং তারা নিজ নিজ কার্যালয়ে আসছেন, কিন্তু কার্যালয়গুলোতেই কিন্তু উপচে পড়া ভিড় এবং সবাই তাদের অভিনন্দন জানাতে এসেছেন। এই অবস্থায় জানিয়ে রাখছি রাজশাহী ১ আসনে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শরীফ উদ্দিন, রাজশাহী ২ আসনে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা মিজানুর রহমান মিনু এবং রাজশাহী ৩ আসনে বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক শফিকুল হক মিলন, রাজশাহী ৪ আসনে উপজেলা বিএনপির আহ্বায়ক ডিএম জিয়াউর রহমান, রাজশাহী ৫ আসনে জেলা বিএনপির সদস্য অধ্যাপক নজরুল ইসলাম এবং রাজশাহী ৬ আসনে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ মনোনয়ন পেয়েছেন। এবং আমি এই মুহূর্তে আছি রাজশাহী ৩ আসনের যিনি মনোনয়ন পেয়েছেন শফিকুল হক মিলনের কার্যালয়ে এবং দেখতে পাচ্ছেন যে প্রচুর নেতাকর্মী ভিড় করছেন। কেমন লাগছে একটু বলবেন? ধন্যবাদ। আসলে আজকের দিনটা হচ্ছে আমাদের সবার জন্য স্মরণীয় এই কারণে যে দেশের মানুষ এখন নির্বাচন চাই এবং সেই নির্বাচনের দিকে দল এগোচ্ছে, তারই একটা কর্ম পরিকল্পনার অংশ হিসেবে আজকে আমাদের প্রায় ২৩৭টি আসনে তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকাতে রাজশাহী ৩ অর্থাৎ জাতীয় সংসদের 54 নম্বর আসনে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে। তো আমি মনে করি যে এটা হচ্ছে আমাদের সবার জন্য এটা প্রযোজ্য যে আমরা সবাই হচ্ছে ঐক্যের প্রতীক হচ্ছে আমাদের ধানের শীষ, সেই ধানের শীষ নিয়ে আমরা নির্বাচন করব। এই জন্য প্রতিদ্বন্দ্বিতা থাকবেই, আমরা আওয়ামী লীগের মতো এক পেশে নির্বাচন করতে চাই না।
আমরা চাই যে সবাই নির্বাচনে অংশগ্রহণ করুক এবং সবাই তাদের মতামত দিয়ে তাদের পছন্দের জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হোক। সেদিক থেকে আমি বলবো যে আমরা বাংলাদেশের মানুষ যেমন উৎসাহ উদ্দীপনা আছে, আমার বাবা মানুষের মধ্যে সেরকম উৎসাহ উদ্দীপনা আছে এবং আমরা মহান রাব্বুল পাক আলমের কাছে শুকরিয়া আদায় করতে চাই। সাথে সাথে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান যে ইনস্ট্রাকশন দিয়েছেন যে অতি উৎসাহিত হওয়া যাবে না, আমাদের কারণে কেউ কষ্ট পায়, মনে দুঃখ পায়, এরকম কোনো কর্মকাণ্ড করা যাবে না, এটা আমরা সবাইকে সচেতন করেছি। তো আমি অবশ্যই একজন প্রার্থী হিসাবে আমার নির্বাচনী এলাকা বাসিন্দাকে আমি আহ্বান জানাই তারা যেন আগামী দিনে আমাকে ভোট দিয়ে ধানের শীষের ভোট দিয়ে নির্বাচিত করে। ধন্যবাদ। কথা বলছিলাম শফিকুল হক মিলনের সঙ্গে। তো দেখতেই পাচ্ছেন যে এই অবস্থায় কিন্তু উচ্ছ্বসিত নেতাকর্মীরা সবাই আসছেন তাদের নেতার সাথে দেখা করতে। তো এই ছিল এখনকার মতো। সৌরভ, আপনি থাকবেন। এবারে আমরা একটু যেতে চাই চট্টগ্রাম মহানগর বিএনপি কার্যালয়ের সামনে, সেখানে আছেন সহকর্মী মুজিবুল হক। মুজিব, প্রার্থী ঘোষণার পর থেকে তো নেতাকর্মীদের পাশাপাশি উচ্ছ্বসিত সমর্থকরাও নিশ্চয়ই তারা ভিড় করেছেন কার্যালয়ের সামনে। কি পরিস্থিতি দেখছেন, সার্বিক বিষয়ে জানাবেন। তানিয়া, চট্টগ্রামের 16টি সংসদীয় আসন এবং এই 16টি সংসদীয় আসনের মধ্যে 10টি আসনের প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে 6টি আসনে নতুন মুখ রয়েছে যারা প্রথমবারের মতো মনোনয়ন পেয়েছেন এবং আর বাকি যে 4টি আসন সেখানে যারা বিভিন্ন সময় নির্বাচন করেছেন এবং নির্বাচন করে কেউ কেউ মন্ত্রিসভায় স্থান পেয়েছেন এমন কয়েকজনকে আসলে মনোনয়ন দেওয়া হচ্ছে। তো এর মধ্যে প্রার্থীদের যারা মনোনয়ন পেয়েছেন তাদের সাথে আমাদের কথা হয়েছে, তারা উচ্ছ্বাস জানিয়েছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিশেষ করে তারেক রহমানের প্রতি তারা কৃতজ্ঞতা জানিয়েছে। তাদের যে দীর্ঘদিনের লড়াই সংগ্রামের যে সংগ্রাম সেটিকে মূল্যায়ন করে তারা কিন্তু তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। এর মধ্যে একটি আসন চট্টগ্রাম 4 সীতাকুণ্ডা আসনের যিনি বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব কেন্দ্রীয় কমিটির সদস্য আসলাম চৌধুরী, তিনি মনোনয়ন বঞ্চিত হওয়ায় তার অনুসারীরা কিন্তু এখন চট্টগ্রামের 5টি পয়েন্টে আসলে সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করছে, সেই খবর আমাদের কাছে রয়েছে। পাশাপাশি এই বিক্ষোভের কারণে কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানজট তৈরি হয়েছে এবং 5টি পয়েন্টে তারা টায়ার সহ আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছে। এই যে মনোনয়ন পাওয়ার পরেই নেতাকর্মীরা কিন্তু নানান ধরনের উচ্ছ্বাস জানাচ্ছেন এবং আমরা একটু কথা বলতে চাই। আমাদের সঙ্গে আছেন চট্টগ্রাম মহানগর যুব দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদ। আপনার কাছে একটু জানতে চাই আপনাদের প্রতিক্রিয়া আসলে কি? আসলে দীর্ঘ আন্দোলন সংগ্রামের পরে দীর্ঘ মানুষ 17 বছরের একটা ভোটাধিকার থেকে বঞ্চিত ত্রয়োদশ সংসদকে নির্বাচনকে সামনে রেখে আগামী দিনের আজকে যে 237টা আসনের যে মনোনয়ন আপনাদের ডিক্লেয়ার করছেন সেটা সারা বাংলাদেশের জনগণ অলমোস্ট সবাই হ্যাপি। সেটা হচ্ছে আগামী দিনে তারা চায় এই যাদেরকে দিয়ে ডিক্লেয়ার করেছেন সবাই হচ্ছে রাজপথের এবং সবাই হচ্ছে পরীক্ষিত এবং সবাই হেভিওয়েট প্রার্থী যাদেরকে চিনে। আপনারা পঞ্চগড় 1 থেকে আপনারা আমার 300 আসনের লাস্ট বাংলাদেশের সংসদীয় আসন 300 সাসিনপুর যদি ধরেন আপনার দেখবেন আপনার যে 237টা আসনের যাদেরকে মনোনয়ন জন্য দল থেকে দানের শীষের প্রতীকে যাদেরকে ডিক্লেয়ার করেছেন সবাই চিনে। আলহামদুলিল্লাহ চট্টগ্রামের যারা 10টা যে মনোনয়ন ডিক্লেয়ার করছেন সবার দেখবেন প্রত্যেকের মামলা আছে, মোকদ্দমা আছে, সবার আঙ্গিকে পরিচিত এবং দলের আঙ্গিকে তো আছেই। সেটা বাদেই দিলাম যে 16টা আসনের ভিতরে 10টা করেছেন, আরও 6টা বাকি আছে, যে 6টা হয়তো ইনশাল্লাহ সামনে আগামী ইয়াতে দিবেন। প্রার্থীকে বিজয় করে আনার জন্য আপনাদের নিশ্চয়ই সাংগঠনিক দক্ষতা, সাংগঠনিক কাঠামো দরকার আছে। আপনারা সেখানে কীভাবে সমন্বয় করবেন? আমাদের যে বিজয় করে আনার জন্য যেটা চ্যালেঞ্জ সেটা ইনশাল্লাহ আমরা প্রত্যাশা রাখি। আমাদের দীর্ঘ আন্দোলন সংগ্রামের আমাদের দুদিনের আন্দোলন সংগ্রামের যে নেতাকর্মীরা আছে তারা বদ্ধপরিকর। একটা প্রশ্নে অদ্বিতীয় প্রশ্নে বেগম খালেদা জিয়া, তারেক রহমান ধানের শীষ প্রতীক এক বা অদ্বিতীয়, সেটাতে কোনো রকমের কম্প্রোমাইজ করবে না আমাদের তৃণমূলের নেতাকর্মীরা। আমাদের নির্দেশনা যুবদলের প্রত্যেকটা ইউনিট থেকে প্রত্যেকটা ওয়ার্ড ইউনিট থানা প্রতিটা লেভেলের উপজেলা প্রত্যেকটা সাংগঠনিক কর্মীরা প্রত্যাশা হবে একমাত্র প্রতীক যেটা হচ্ছে আমাদের এতদিনের আন্দোলন সংগ্রামে, সেটা হচ্ছে মানুষের ভোটাধিকার প্রয়োগ, প্রত্যেকে নিশ্চিত করা, ভোটাধিকারটা নিশ্চিত করা এবং ধানের শীষকে ইনশাল্লাহ প্রার্থীকে বিজয় করা, সেটাই হচ্ছে আমাদের। অসংখ্য ধন্যবাদ। শুনছিলেন যে আমরা যারা নেতাকর্মীরা আছেন বিভিন্ন পর্যায়ে চট্টগ্রামে তাদের সাথে কথা বলছিলাম, তারা উচ্ছ্বাস জানাচ্ছেন। পাশাপাশি প্রার্থী যারা আছেন যারা মনোনয়ন পেয়েছেন তাদের কয়েকজনের সাথে আমরা কথা হয়েছে, তারা কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি তারা বলছেন যে এই আসনগুলো আসলে নিরঙ্কুশ জয়ের মধ্য দিয়ে তারেক রহমানকে, বিএনপিকে তারা উপহার দিবেন, সেই আশাবাদও কিন্তু তারা জানাচ্ছেন। তো সব মিলে এই ছিল আমার কাছে চট্টগ্রামের খবরাখবর।
মুজিব, আপনাকে ধন্যবাদ। ঠিক একই বিষয়ে জানাতে দিনাজপুর থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোর্শেদুর রহমান। মোর্শেদ, চট্টগ্রাম ও রাজশাহীর প্রার্থীদের এবং সমর্থকদের প্রতিক্রিয়া আমরা জানাচ্ছিলাম দর্শকদেরকে। আপনার মাধ্যমে জানাতে চাই, আপনার ওখানে সমর্থকদের কিংবা প্রার্থীদের সাথে নিশ্চয়ই কথা বলেছেন, কি বলছেন তারা, তাদের প্রতিক্রিয়া সম্পর্কে একটু জানাবেন। আসলে আপনার প্রার্থী ঘোষণা করার কথা, তার মধ্যে দিনাজপুর 5 আসনে প্রার্থীটাই ঘোষণা করা নেই। বাকি দিনাজপুর 1 আসনে মঞ্জুরুল ইসলাম, 2 আসনে সাদিক রিয়াজ, 3 আসনে দলের কান্ডারি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এখানে প্রার্থী পেয়েছেন, এবং দিনাজপুর 6 আসনে এজেড জাহিদ সাহেব পেয়েছেন ওখান থেকে। যেহেতু দিনাজপুর সদর 3 আসনটি, এখানে আসলে একাধিক প্রার্থী মনোনীত মাঠে তারেক জিয়ার 31 দফা নিয়ে কিন্তু মাঠে প্রচুর ব্যাপক গণসংযোগ করেছে। এখন প্রার্থী যেহেতু তাদের দলের প্রধানকে ঘোষণা করা হয়েছে, সেক্ষেত্রে সন্ধ্যার পর থেকে খবর প্রচারের পর থেকে দলীয় অফিসে কিন্তু শত শত নেতা কর্মীরা কিন্তু এখানে জমায়েত হয় এবং বেশ আনন্দ করে। এখনো তারা অবস্থান করতেছে। কালকে তাদের একটি প্রোগ্রাম আছে, সেটি হচ্ছে তারা আনন্দ র্যালি করবে, সে কারণে তারা প্রস্তুতি দিচ্ছে। আমি যদি একটু কথা বলি, দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জেলা কমিটি মোকাররম সাহেব, তার সাথে একটু কথা বলি। এখানে তো আসলে আপনি একজন প্রার্থী মনোনয়ন প্রত্যাশী ছিলেন এবং এখানে একাধিক প্রার্থী ছিল, এখন একটু বলেন দেখি যে আসলে এখন তো খালেদা জিয়া নিজে এখানকার প্রার্থী, একটু অনৈক্য আমরা সুর দেখেছি, এখন কি অবস্থা বলে? এখানে প্রার্থীর নাম আমার আসছিল, তবে আমি প্রার্থী ছিলাম না। আমার মূলত আমি উপজেলা ভাইস চেয়ারম্যান ছিলাম, পরবর্তী উপজেলা চেয়ারম্যান নির্বাচন করেছিলাম। আমার প্রত্যাশা ছিল সেটাই। আমাদের যে এখানে যে দিনাজপুরবাসীর বা দিনাজপুর জেলা বিএনপি যে প্রাণের দাবি দীর্ঘদিনের, সেই দাবি আমাদের আজকে পূরণ হতে চলেছে। পাশাপাশি একটু বলি যে আসলে তারা আসলে যত রকম অনৈক্য ছিল, সব ঐক্য সৃষ্টির মধ্য দিয়ে তারা বলছে যে বেগম খালেদা জিয়ার এই আসনকে তারা বেগম খালেদার হাতে তুলে দিবে, সে প্রত্যয় নিয়ে তারা কিন্তু দলীয় কার্যালয়ে অবস্থান নিয়েছে এবং তারা কালকে থেকে হয়তো জনসংযোগ আরো শুরু করবে। এই ছিল আমার কাছে দিনাজপুরের। মোর্শেদ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে 237টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ডেমোক্রেসি ডায়াসের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আব্দুল্লাহ আল মামুন। ডক্টর মামুন, আপনাকে স্বাগত জানাচ্ছি ডিবিসি সংবাদে। আনুষ্ঠানিকভাবে সবার আগে দলের প্রার্থী ঘোষণা করলো বিএনপি, এটিকে দলটির কৌশলগত অ্যাডভান্টেজ দেবে কিনা, কি মনে হয় আপনার? আপনি একটা ভালো প্রশ্ন করেছেন। যে আমিও মনে করি যে আজকে যে প্রার্থীদের ঘোষণা হলো, এটি শুধু নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির প্রার্থী ঘোষণা নয়। আমরা সম্প্রতি যে নির্বাচনে আশঙ্কার কথা বলছি এবং খুবই অতি সম্প্রতি যে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে, বা যে প্রক্রিয়ায় দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করেছিল এবং জুলাই সনদ যে প্রক্রিয়া বাস্তবায়ন হওয়ার কথা ছিল, সেখানে মোটা দাগে একটা অনৈক্য সৃষ্টি হয়েছে। এবং হয়তোবা সে কারণে আমি মনে করি যে বিএনপি তাদের প্রার্থিতা ঘোষণাটা, যদিও তারা বলছিল খুব শীঘ্রই করবে, কিন্তু এই মুভটাকে আমি বিএনপির দিক থেকে পজিটিভলি দেখি। কারণ হচ্ছে এখন যেটা হবে, এই প্রার্থিতা ঘোষণার ফলে রাজনীতির মাঠে যে রাজনীতির নানা আলোচনা ছিল সেটি দূরে সরে যাবে এবং দেশে একটা ভোটের হাওয়া বইতে শুরু করবে। এবং এটি দুটি লাভ। একটি হচ্ছে যে আপনি বিএনপি একটি বড় দল এবং কিছু বিচ্ছিন্ন ঘটনা এখানে ঘটতেই পারে, কিন্তু যে জিনিসটি হবে যে এখন নির্বাচনের তফসিল ঘোষণা করার কথা ডিসেম্বরে, যদি কোনো ধরনের ঘটনা ঘটে থাকে বা অসন্তোষ তৈরি হয় দলের মধ্যে, তারা কিছু সময় পাবে সেটাকে ঠিক করে নেবে। আর দ্বিতীয় হচ্ছে যে সরকারের যে আচরণ আমরা দেখছি বা একটা অনিশ্চয়তার কথা বলছি, ঐকমত্য কমিশনের এই যে বাস্তবায়ন, জুলাই সনদ বাস্তবায়ন প্রস্তাবের পরে, সেটিতে কিন্তু বিএনপি একটা ঐক্যবদ্ধ হবে এবং নির্বাচনের হাওয়ার দিকে বা নির্বাচনের দিকে ভোট সবার দৃষ্টিকে নিয়ে যাওয়া এই প্রার্থীদের ঘোষণার ফলে। তৃতীয় আরেকটি বিষয় হবে যে যদি আন্দোলনেও যেতে হয়, তারা সুসংগঠিত হবে এবং প্রত্যেকটি জেলায় শুধু দলের যে ভোটের আকাঙ্ক্ষা তা নয়, একটা নেতারও ভোটের আকাঙ্ক্ষা তৈরি হবে, তাদের কর্মীদের আকাঙ্ক্ষা তৈরি হবে। ওভারঅল ভোটের পরিবেশ নিশ্চিত করতে যে ভোটের যে আশঙ্কার কথা আমরা বলছি, তাতে বিএনপির এই মুখটা আমি মনে করি যে পজিটিভ বিএনপির জন্য। একটু জানতে চাই, দলটির প্রার্থী তালিকা দেখে কি মনে হচ্ছে, কেমন হলো এবারের প্রার্থী বাছাই, এ ব্যাপারে আপনার মূল্যায়ন কি? আমি একটা ছোট্ট, যেমন আপনার নিউজে কিন্তু বলছিলেন চিটাগাংয়ের আসনগুলোতে 6টা নতুন মুখ, এবং আরেকটি জিনিস হচ্ছে যে একটা তরুণ এবং নবীনের যে সংমিশ্রণ,
এবং আরেকটি ক্রাইটেরিয়া আমরা দেখলাম, আমি বারবারই দেখার চেষ্টা করছিলাম, আপনার সঙ্গে জয়েন করার আগেও দেখছিলাম পুরো তালিকাটা। সেখানে কিন্তু যারা ত্যাগী এবং যারা যোগ্য প্রার্থী, শিক্ষিত, যাদের বিরুদ্ধে অভিযোগ কম আছে, সেই প্রার্থীদের কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে। আমি আসন ভিত্তিক বলতে চাই না, বাট অনেকের বিরুদ্ধে এই 1 বছরে অনেক অভিযোগ ছিল। আমি দেখলাম যে সেই প্রার্থীদের আসলে বাদ দেওয়া হয়েছিল, তাদেরকে কনসিডারেশনে নেওয়া হয় না। তো আমরা যে নয়ার যে রাজনৈতিক আকাঙ্ক্ষা মানুষের, আমরা যে নতুন রাষ্ট্র বিনির্মাণের কথা বলছি, তার একটা রিফ্লেকশন আমি এই প্রার্থীদের মধ্যে দেখি, বা যাদেরকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হলো। আমার ধারণা বিএনপিটা অনুধাবন করেছে তরুণদের যে আকাঙ্ক্ষা, ফ্যাসিজমের মধ্যে থাকার কারণে আমাদের যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি, সর্বোপরি দেশ অর্থনৈতিক কারণে নানানভাবে চ্যালেঞ্জের সম্মুখীন, সেটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। আমার ধারণা তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হন, সম্ভবত উনি সেদিক চিন্তা করে তার সঠিক টিমমেট উনি নির্বাচন করেছেন। জি, ডক্টর আব্দুল আল মামুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে ডিবিসি সংবাদে যুক্ত হওয়ার জন্য। 237টি আসনে বিএনপির প্রার্থী ঘোষণার পর দেশের বিভিন্ন স্থানে দলটির নেতাকর্মীদের প্রতিক্রিয়া জানবো। এবার আমাদের সাথে যুক্ত হচ্ছে বগুড়া থেকে মোহন আখন্দ। মোহন, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। প্রার্থী ঘোষণার পর থেকে নেতাকর্মীদের সাথে সমর্থকদের মাঝেও বেশ উচ্ছ্বাস দেখা দিয়েছে। আপনার ওখানে কেমন প্রতিক্রিয়া দেখছেন জানাবেন। ধন্যবাদ। বগুড়াকে বলা হয় বিএনপির ঘাঁটি। স্বভাবতই বুঝতে পারছেন যে যখন প্রার্থী ঘোষণা করা হয়, বিশেষত বগুড়া সদর 6 আসনে প্রথমবারের মতো তারেক রহমান প্রার্থী হচ্ছেন, এবং বগুড়া 7 আসনে যারা জিয়াউর রহমানের জন্মভূমি, সেখানে বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন প্রার্থী হচ্ছেন। এই খবর শোনার পর সন্ধ্যার পর থেকে সারা শহরে উল্লাসিত মিছিল বের করেছিল বিএনপি নেতাকর্মীরা। আমি এই মুহূর্তে রয়েছি বগুড়া জেলা বিএনপি কার্যালয়ে। এখানে দফায় দফায় তারা মিটিং করেছে কিভাবে নির্বাচনটাকে তারা সম্পন্ন করা যায়, এবং তারেক রহমানকে এবং ম্যাডামকে খালেদা জিয়াকে সারা দেশে সর্বোচ্চ ভোটে কিভাবে নির্বাচিত করা যায়, এইসবে তার পরিচালনা মিটিং করেছেন। আপনি জানেন যে বগুড়া 1 আসনে কাজী রফিকুল ইসলাম, বগুড়া 2 স্থগিত রাখা হয়েছে, বগুড়া 3 আসনে আব্দুল মহিদ তালুকদার, বগুড়া 4 আসনে আমার পাশে রয়েছেন মোশাররফ হোসেন। হ্যাঁ, আমরা প্রতীকে জানবো প্রথমে বগুড়া 4 আসনে মনোনীত প্রার্থী মোশাররফ হোসেন। একটু যদি সংক্ষেপ বলে আপনার অনুভূতি বলতেন। ধন্যবাদ। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, এবং শুকরিয়া আদায় করছি আমার বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দক্ষিণ এশিয়ার আইকন আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে, যে আমার পিঠের চামড়া কেটে দিলে আমি জিয়া পরিবারের ঋণ শোধ করতে পারবো না। এই দলের দুঃসময় আমরা কাজ করেছি, মূল্যায়ন করেছে। আমরা বগুড়াবাসী শুধু বগুড়া 4ই নয়, বগুড়ার সকল আসন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং জিয়া পরিবারকে উপহার দিতে চাই। ধন্যবাদ। এবার আমি শুনবো তারেক রহমানের পক্ষে বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, তিনি বলবেন তাদের নির্বাচন প্রস্তুতি নিয়ে। ধন্যবাদ। আমরা প্রথমে মহান রাব্বুল আলামিনের কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করছি যে আমাদের প্রিয় নেত্রী, আপসীন দেশ নেত্রী, বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী, সবচেয়ে জনপ্রিয় নেত্রী আমাদের বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান গাবতলী থেকে নির্বাচন করছেন, এবং তারই সুযোগ্য সন্তান আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের বগুড়ার কৃতি সন্তান, বগুড়া অহংকার জনাব তারেক রহমান বগুড়া সদর 6 থেকে নির্বাচন করছেন। এজন্য আমরা আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া এবং প্রিয় নেতা তারেক রহমানকে বগুড়াবাসীর পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই যে তারা সম্মতি দিয়েছেন। আমরা ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে এই ঘোষণা আসার পরপরই বগুড়া শহর আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছে। আজকে বগুড়াবাসীর জন্য, আমাদের জন্য আনন্দের দিন, খুশির দিন। তো এটা আমরা মনে করি ঈদের উৎসব আমাদের। আপনারা জানেন দীর্ঘ 16 বছর যখন ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় ছিল, বগুড়া উন্নয়ন থেকে বঞ্চিত ছিল, সর্বদিক থেকে বঞ্চিত, অবহেলিত ছিল। আমরা প্রতীক্ষায় ছিলাম একটু অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের জন্য। ধন্যবাদ বাদশা ভাই। আপনাদের যেমনটি শুনছিলেন যে এই প্রথমবার বগুড়া সদর 6 আসনে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রার্থী হয়েছেন, এবং তাকে সর্বোচ্চ ভোটে, এবং পাশে বগুড়া 7 আসনে বেগম খালেদা জিয়াকে সর্বোচ্চ ভোটে বিজয়ী করার জন্য তারা কাজ করছেন। তো এই ছিল সর্বশেষ পরিস্থিতি। মোহন আখন্দ, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর মতভেদে উদ্বিগ্ন অন্তর্বর্তী সরকার। 1 সপ্তাহের মধ্যে দলগুলোর কাছ থেকে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত চায় সরকার। একমত হতে না পারলে সরকারি সিদ্ধান্ত দেবে, আর কোনো আলোচনার উদ্যোগ নেওয়া হবে না। সোমবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের জরুরি সভায় আলোচনা হয় এসব বিষয়ে। সেখানে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো এখনও কিছু বিষয়ে একমতে আসতে না পারায় উদ্বেগ প্রকাশ করা হয়। রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভেদ দেখা দিয়েছে, গণভোটের সময় কখন হবে, জুলাই সনদে বর্ণিত ভিন্ন মতগুলো প্রসঙ্গে কি পদক্ষেপ নেওয়া হবে, এসব ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে
স্বীয় উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সম্ভব হলে আগামী 1 সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয়। ওনারা যদি ঐক্যবদ্ধ নির্দেশনা না দিতে পারেন, অবশ্যই সরকারের মতো সিদ্ধান্ত নেবে। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজে ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 94, নড়াইল 2-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন নড়াইল 2 আসনের যিনি বাংলাদেশের জামাতে ইসলামের পক্ষ থেকে তিনি চূড়ান্ত মনোনয়ন প্রার্থী। তিনি আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কথা বলবো, জানার চেষ্টা করবো আগামী নির্বাচনে তাদের ভাবনা কি। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। একটু জানতে চাই আপনার কাছে যে আপনারা যদি জোটে যান সেক্ষেত্রে আপনাকে বাদ দিয়ে অন্য কাউকে মনোনয়ন করা হলো, তখন আসলে কি করবেন? জি ধন্যবাদ। আমাদের একটা কথা এমনই আছে যে যখন জোটের পক্ষ থেকে যাকে নমিনেশন দেওয়া হবে আমরা সবাই মিলে তার জন্য একযোগে কাজ করব, সেই আলোকেই আমাদের সিদ্ধান্ত পূর্ব নির্ধারিত এবং সেটাই হবে সামনে। 17 বছর 16 বছর ধরে আপনারা বের হতে পারেনি, প্রকাশ্যে রাজনীতি করতে পারেনি, তো সেক্ষেত্রে আসলে কতটা গ্রহণযোগ্য পাবে জামাত? জামাতকে বেছে নেবে এই কারণেই, আর আমার ব্যক্তিগতভাবে আমি গত এক যুগে হাজারো মামলা, শত শত জুলুম, নির্যাতন, রিমান্ড, পুলিশ হয়রানি সব কিছুর পরেও আমি সোশ্যাল ওয়ার্কে সবসময় ব্যস্ত ছিলাম। দুর্যোগ, দুর্ঘটনা প্রবণ যে কোনো জায়গায় আমি সাথে সাথে ছুটে গিয়েছি। আমি সব কিছুকে উপেক্ষা করে তাদের সহযোগিতায় হাত বাড়িয়েছি। এটা আমার পূর্বের প্রায় এক যুগের কর্মকাণ্ড ছিল। 2 নম্বর বিষয় যেটা, যে 5 আগস্টের পরবর্তী সময়ে আমাদের যে কার্যক্রম, মানুষের বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, অসহায় মানুষের পাশে দাঁড়ানো সহ পজিটিভ ওয়ার্ক, জনবান্ধব যে কর্মসূচি আমরা গ্রহণ করেছিলাম, তার বিনিময়ে আশা করি এদের নড়াইল 2 আসনের সকল জনগণ একটাই আস্থার জায়গা তাদের তৈরি হয়েছে যে তাদের আগামী দিন উন্নয়ন, অগ্রগতি, সমৃদ্ধির জন্য জামাত ইসলামী এই আসনে সবচেয়ে পারফেক্ট বলে তারা মনে করছে। কতটা চ্যালেঞ্জ হতে পারে বিএনপি এত বড় শক্তিশালী দল, তারপরেও ধানের শীষ বাদ দিয়ে কেন দাঁড়িপাল্লা বেছে নেবে? নড়াইল 2 আসনের প্রেক্ষাপটে বিএনপি আমাদের থেকে বড় শক্তিশালী কোনো দল নয়, কারণ এইখানে 91 বা 96 ভোটের হিসাবে যা বলে বিএনপি এবং জামাত কেউ আগায় একবার কেউ পিছায় একবার, এরকম ভোটের পরিমাণ ছিল। এবং সেই সময়ের থেকে বর্তমান জামাত ইসলামী অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে একটা জনবহুল সংগঠন বলেই মনে হয়। আমরা এটাকে খুব বেশি চ্যালেঞ্জ মনে করি না। চ্যালেঞ্জ যদি আসে তো চ্যালেঞ্জ মোকাবেলার মধ্যে যাবতীয় প্রস্তুতি আমার সাংগঠনিকভাবে, সাধারণভাবে সবকিছু প্রস্তুত আছে। মা বোনদের একটা অভিযোগ থাকে বা ভুল ভ্রান্তি থাকে যে তাদের স্বাধীনতা নিয়ে ক্ষুণ্ণ হবে বা স্বাধীনতা ক্ষুণ্ণ হবে, সেই বিষয়টা আসলে আপনারা কিভাবে পরিষ্কার করবেন? না, এটা তো পরিষ্কার, জাতির কাছে ক্লিয়ার হয়ে গেছে অলরেডি। আমাদের ছাত্র সংগঠনের পক্ষ থেকে 4টা ইউনিভার্সিটিতে তারা জয়লাভ করার পরে যে অবস্থা সৃষ্টি হয়েছে, এখন সব মানুষ যারা হিজাবি, নন হিসাবি এবং যারা মুসলিম, অমুসলিম সকল নারীরাই বলছে শিবিরই আমাদের নিরাপত্তার জন্য যথাযথ এবং পারফেক্ট। এবং জামাত ইসলামের যারা নারীদের নিরাপত্তার হুমকিত হয় সমাজের টাউট বাট্টা শয়তান যারা আছে সেই শ্রেণীর লোকের কারণে। আমার এই জেলায় যত ম্যান পাওয়ার আছে এরকম একটা কাজের সাথে কেউ জড়িত না। এ কারণে আমরা মনে করি যে এই জেলার সকল নারী সমাজ, মহিলা সমাজ তারা আমাদেরকেই মনে করে নিরাপত্তার মূল গ্যারান্টি হিসাবে। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তীতে আগামীকাল থাকছে বাগেরহাট 1 এবং বাগেরহাট 2 আসন, সেখানে তুলে ধরা হবে বিভিন্ন রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে, সেসব বিষয়ের সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।